আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। এবারে বিস্তারিত। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ঢাকায় তাপমাত্রা কিছুটা কমলেও সারা দেশে বইছে তীব্র দাবদাহ। সুখবর নেই আবহাওয়া অফিসে। আগামী শনিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে জেলাটিতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এদিকে চিকিৎসকরা বলছেন অতি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। সতর্কভাবে না চললে হতে পারে হিট স্ট্রোক। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত সুফিয়ান ফারাবি রিপোর্টে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, সূর্যের প্রখর রোদ ও বাতাসে আর্দ্রতা, সব মিলিয়ে যেন বেসামাল আবহাওয়া। চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। চুয়াডাঙ্গায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7, যা আজ কিছুটা নেমে দাঁড়িয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় কাজের ফাঁকে শ্রমজীবী মানুষেরা সন্ধান করছেন গাছের ছায়া ও ঠান্ডা পানির। আর রোদের এত পরিতাপের কারণে অনবরত খালি পানি সকাল থেকে খেতে হচ্ছে। আসলে প্রচন্ড গরম পড়ছে এই সময়তে, এত শুরুতে গরমটা খুব অসহ্যকর বিষয়। রিক্সা চালাতে গরমে অনেক কষ্ট হচ্ছে, রোদ অনেক, তাপমাত্রা বেশি। রাজশাহীতে যে তাপদাহ, সেই তাপদাহের জন্য আসলে সব শ্রেণীর মানুষই কষ্ট পাচ্ছে, তবে সবথেকে বেশি কষ্ট পাচ্ছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে। এদিকে আজ ঢাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে রয়েছে আর্দ্রতা। চলতে গিয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে নগরবাসী। কালকে থেকে একটু গরম আর কি। মন চাই খালি বমি করতে, এই গরমটা যাবে কবে? প্রচন্ড গরম। এমন পরিবেশে শিশু ও বয়স্করা রয়েছে ঝুঁকিতে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। যখন প্রয়োজনে বাসায় বের হবে সেই ক্ষেত্রে তারা অবশ্যই ছাতা ব্যবহার করবে, অথবা একটা ক্যাপ ব্যবহার করবে, বা মাথায় একটা কাপড় ব্যবহার করবে। সাথে পানি রাখতে হবে এবং খালি পায়ে কখনোই হাঁটবেন না। শিশুদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে প্রয়োজনে কয়েকদিন স্কুল কলেজ বন্ধ রাখা যেতে পারে বলেও পরামর্শ দেন তিনি। সরকার যদি মনে করে তাহলে অবশ্যই বাচ্চাদেরকে এই অত্যাধিক গরমের কারণে কিছুদিন স্কুল বন্ধ রাখা যেতে পারে। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিল সরকার। বোতলবদ্ধ সয়াবিনে লিটার প্রতি 4 টাকা বাড়িয়ে করা হয়েছে 167 টাকা, আর 5 লিটারের বোতলে বাড়ানো হয়েছে 18 টাকা। তবে লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে খোলা সয়াবিনের দাম। দুপুরে সচিবালয়ে সয়াবিন তেলের এই দাম ঘোষণা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দেখুন মারুফ রাজার রিপোর্ট। বিশ্ববাজারে গেল টানা 5 মাস ধরে যেখানে কমছে সয়াবিন তেলের দাম, সেখানে দেশীয় বাজারে ঘুরছে ঠিক তার উল্টো চিত্র। বলতে গেলে বাড়া কমার মধ্যেই আছে অতি দরকারি এই নিত্যপণ্যটি। রোজায় সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে গেল 7 ফেব্রুয়ারি যে ভ্যাট প্রত্যাহার করে সরকার, ঈদ শেষে 15 ফেব্রুয়ারি শেষ হয় তার মেয়াদ। ফলে 16 এপ্রিল লিটার প্রতি 10 টাকা বাড়ানোর প্রস্তাব দেয় মিল মালিকরা। সরকারের জবাব ছিল আলোচনা করেই জানানো হবে সিদ্ধান্ত। অবশেষে ট্যারিফ কমিশন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে নতুন মূল্য ঘোষণা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সয়াবিন তেল খোলা বাজারে 147 টাকা, সুপার পাম তেল 135 টাকা। আমরা নজরদারিতে থাকব কেউ যেন ভেজাল না দেয়, এবং এটা কিন্তু মিল পর্যায়ে ভেজালটা হয় না, এটা খুচরা পর্যায়ে হয়। এই জন্য আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, আপনারা আছেন, আমরা রাখবো কার্যকর মিলগেট থেকে আজকে থেকে ইমিডিয়েট, বিকজ এটা মিলগেটে ভ্যাট দিয়ে বের করতে হবে। সো ইমিডিয়েট এফেক্ট হচ্ছে আর কি। তবে 2 টাকা করে কমেছে খোলা তেলের দাম। মন্ত্রী জানান, বর্তমান বাজার ব্যবস্থা বিবেচনা করেই নতুন দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। বোতলে বিক্রির চেয়ে আমি মনে করি খোলা বাজারে খোলা তেলটা আরও বিক্রি এনকারেজ করা উচিত। কারণ আপনি যদি আপনার পাত্র নিয়ে আসেন তাহলে এই যে কোটি কোটি বোতল, প্লাস্টিকের বোতল তৈরি হবে না। সো আমি এটার ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। মারুফ রাজা, আরটিভি, ঢাকা। পশু জবাই, লালন পালন, মাংস উৎপাদন ও প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায় করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন দেশে বাংলাদেশে কৃষিপণ্য, মাছ ও মাংস রফতানি করার ক্ষেত্র তৈরি হয়েছে, এটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো দেশের দিকে মুখাপেক্ষী না থেকে নিজেদের শস্য উৎপাদন বাড়াতে হবে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান।
প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদন আধুনিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হলো 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গবেষণার উপর গুরুত্ব দেওয়ার কারণে মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে, আমদানি নির্ভরতা কমেছে। গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে, আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ। আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। এটার উপর গবেষণাও চলছে। এরপর কারোর কাছে মুখাপেক্ষি হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন ভালো মানের মাংস ও চামড়া রপ্তানি করা যায়, সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কাটার সময় কিভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়। কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। হাঁস, মুরগি, পাখি, পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরো যত্নবান হতে হবে। গবাদি পশু সহ খামার সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। কোরবানির সময় রাস্তাঘাটে নয়, নির্দিষ্ট জায়গায় পশু জবাইয়ের আহ্বান জানান শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা। স্বাধীনতার পর দেশে উন্নয়নের সঙ্গে দুর্নীতিও বেড়েছে সমান হারে। আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থা যুবকদের তৈরি করছে সস্তা শ্রমিক হিসেবে। গড় প্রবৃদ্ধিতে মানুষের জীবনমান উন্নত হয়েছে বলা হলেও নিম্ন আয়ের মানুষ ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান ও অধ্যাপক রনক জাহান সম্পাদিত বাংলাদেশের 50 বছর শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। সেলিম আলীকের রিপোর্টে এর বিস্তারিত। ৭১-এর পর স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে রাজনীতি, সমাজ ও সংস্কৃতির বিকাশকে সমান হারে ঘটেছে। এ নিয়ে বিভিন্ন অঙ্গনের 16 জন লেখকের লেখা নিয়ে বাংলাদেশের 50 বছর শীর্ষক বইয়ের সম্পাদনা করেছেন প্রবীণ অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান ও অধ্যাপক রনক জাহান। বইটি নিয়ে লেখক ও বিশিষ্ট জনদের মতামত জানতে সিপিডির আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে ঠিকই, সাথে বেড়েছে দুর্নীতিও। বাংলাদেশে আমি দেখেছি যে স্টেবল করাপশন ইকুইলিব্রিয়াম, এবং স্টেবল করাপশন ইকুইলিব্রিয়াম ভাঙার জন্য রিফর্মের যে উদ্যোগগুলো নিতে যাবে, তার বিপরীতে যে শক্তিশালী যারা গ্রুপ, তারা এতটাই শক্তিশালী এবং এতটাই ঐক্যবদ্ধ, সেটাকেও ভাঙার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। 5 দশকে বাংলাদেশে যে ইকোলজিক্যাল ইনজাস্টিসটা আমরা দেখেছি, এটা কলোনিয়াল টাইমস, যেটা ব্রিটিশ এবং পাকিস্তান দুটো মিলে সেই সময় যে ইনজাস্টিস হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে। সময়ের সাথে উন্নত হয়নি শিক্ষা ব্যবস্থা, ফলে সস্তা শ্রমের ট্র্যাপে পড়েছে দেশের যুবকরা। ধনী ও গরিবের বৈষম্য বেড়ে প্রকট আকার ধারণ করেছে। যে গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো। আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি, তার সাথে শিক্ষা জড়িত আছে। ডক্টর রেহমান সুবহানের মতে, গত 50 বছরে দেশের অর্থনীতি এগিয়ে গেলেও রাজনীতি ও প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়েছে। সব সাউথ এশিয়ান কান্ট্রিজের মধ্যে গোলমাল আছে, বিকজ দে আর মেনি পার্টিজ কন্টেস্টিং উইথ ইচ আদার, খুব আনস্টেবল পলিটিক্স হচ্ছে ওইখানে।
সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় রাজনৈতিক প্রভাব মুক্ত করার পরামর্শ আলোচকদের। সেলিম মালিক, RTV, ঢাকা। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা যে দলেরই হোক বিচারের মুখোমুখি করা হবে। বিকেলে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, বিএনপি নেতারা লাগাতারভাবে মিথ্যাচার করছে। বিএনপির গণতন্ত্র বিরোধী অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় টিকে থাকতে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করছে সরকার, এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা 18 আসনের 7টি থানায় কারা নির্যাতিত নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনীতে একথা বলেন তিনি। বিভিন্ন প্রকল্পের নামে টাকা লুটপাট করে জনগণকে অনাহারে ক্ষুধার্ত রেখে জনগণের বন্ধু হওয়া যায় না বলেও মন্তব্য করেন রিজভী। দমন পীড়ন করেও বিএনপিকে নোয়াতে না পেরে আওয়ামী লীগ হতাশ বলেও দাবি করেন তিনি। ভারতের সহায়তায় গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। ষড়যন্ত্র চক্রান্তকে তিনি জড়িত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে দুর্বল করার জন্য এবং এই দুর্বল করে প্রভুদেরকে খুশি রেখে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখতে চান। অপপ্রচার রোধে প্রশিক্ষণের প্রয়োজন হলে ভারতীয় প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে সৌজন্য সাক্ষাৎ দেওয়ার পর এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অপপ্রচার রোধে ভারতের কিছু প্রতিষ্ঠান কাজ করে, তাদের অভিজ্ঞতা এবং প্রক্রিয়া পদ্ধতি বিনিময়ে জানা বোঝার চেষ্টা করা হবে। এছাড়া বিটিভিতে আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ, চলমান ঘটনা প্রবাহ এবং সংবাদ উপস্থাপনার বিষয়ে ভারতের সাথে একযোগে কাজ করার কথাও জানান প্রতিমন্ত্রী। বিটিভিতে আপনারা জানেন আমরা একটা 2 ঘন্টা চাঙ্ক নিয়ে অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে, সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কিভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করব, জানা বোঝার চেষ্টা করব এবং এখানে যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমরা কোলাবোরেশনে যাব আর কি। নায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে হাজির হতে সমন জারি করেছে আদালত। দুপুরে পিবিআই এর চার্জশিটের উপর শুনানি শেষে সমন জারি করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম। বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় এ সমন জারি করে আদালত। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। 2021 সালের 9 জুন রাতে সাভারের বোট ক্লাবের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পরিমণিকে কোলে করে গাড়িতে তোলা হচ্ছে। এর আগে বোট ক্লাবের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতের ঘটনায় পরিমণি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেন। নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরিমণির বিরুদ্ধে পিবিআই চার্জশিট দাখিল করে। এতে বলা হয়, ফ্রিতে মদ পার্সেল নিতে না পেরে পরিমণি বাদীর উপর হামলা চালান। পিবিআই পরিমণি ও তার কস্টিউম ডিজাইনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত অভিযুক্তদের হাজির হওয়ার সমন দেন। পরিমণি ছিল, উনি সেই ক্লাবে প্রবেশ করে ওখান থেকে কিছু অ্যালকোহলের বোতল পার্সেল নিতে চেয়েছিল, বিনামূল্যে রাজি না হতে রেগে গিয়েছে, ক্ষিপ্ত হয়েছে। ওখানে অনেকগুলো গ্লাস, প্লেট, কিছু মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করেছিল। এগুলো ওনার মামলার রিপোর্টে আসে, পরিমণির মামলার রিপোর্টে এগুলো প্রমাণিত হয়েছে। ইভেন উনি এগুলো ভাঙচুর করে ক্ষান্ত হয়নি, উনি এগুলো জনাব নাসির মাহমুদ সাহেবকে ছুড়ে মেরেছিল। এতে উনি বুকে আঘাত পেয়েছে, মাথায় হালকা আঘাত পেয়েছিল, মানে যেগুলো বলা আছে অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের, তাহলে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করার জন্য দীর্ঘতর এই মামলায় আদেশের মামলায় ফাইলটা রেখেছে। ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, পিবিআইয়ের অভিযোগপত্রে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ ছিলেন। সরকারের একজন বড় পদে ছিলেন, স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিলেন। ওনাকে ওই যে কান টানলে মাথা
ওখানে ওখানে কিন্তু আসলে আমাদের যে চাষের ভাবনা জানা প্রমাণিত হয়েছে। পিবিআইকে ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। যদিও আমি বলবো যে এখানে যেমন অপেক্ষা করার চেষ্টা করা হয়েছে আমি আরও খুশি হতাম। তবে আমি সর্বশেষ খুশি এখানে যে আমাদের মিডিয়ার মাধ্যমেই আমাদের দেশের মানুষ আমাকে যে ভুল বুঝেছিল আশা করি এখন সেটা প্রমাণিত হবে, রায়ের দিন চূড়ান্তভাবে প্রমাণিত হবে যে সত্যিকারভাবে অপরাধ কোনোদিন চাপা থাকে না। এটাই আমার কথা। সমনে কুরবানির ঈদের পর 25 জুন পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে হাজির হতে বলেছে আদালত। অন্যদিকে নাসির উদ্দিনের বিরুদ্ধে পরিমণির ধর্ষণ চেষ্টা মামলা সাক্ষী পর্যায়ে রয়েছে। আর বাদল, RTV, ঢাকা। এবার ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। 7 দফায় নির্বাচন শুরু হচ্ছে কাল। 18তম লোকসভা ভোটের প্রথম দফায় দেশটির 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে 102টি আসনে। ইতিমধ্যে শেষ হয়েছে ভোটের প্রচার প্রচারণা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তা। আগামী 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। কাল থেকে শুরু হচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। 7 দফায় দেশটির প্রায় 98 কোটি ভোটার দেশের বিভিন্ন প্রান্তে পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ফলে এ নির্বাচন হতে চলেছে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচন। এ দফায় উত্তরপ্রদেশের 8টি আসন, বিহারের 4টি আসন ও পশ্চিমবঙ্গ রাজ্যের 3 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দক্ষিণ ভারতে তামিলনাড়ুর 39 আসনের সবকটিতে ভোট হবে প্রথম দফায়। নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। ক্ষমতাসীন এনডিএ জোটের মূল দল ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার 370 আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে, আর জোটগতভাবে তাদের লক্ষ্য 400 আসন। ভোট গ্রহণকে কেন্দ্র করে ভারত জুড়ে 3 ধাপে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, কেন্দ্রীয় পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে। এছাড়া নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদিকে 1.5 বছর ধরে মণিপুরে সংঘর্ষ চলার পরও ওই রাজ্যে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে ভোটের প্রচারেও যাননি। ওই রাজ্যের একাধিক গোষ্ঠী ও সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। শাহাদাত শাওন, RTV। এখন ভারতের লোকসভা নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানবো সহকর্মী পরমাশিস ঘোষরার কাছ থেকে। আজ 18 এপ্রিল 2024 চলে এসেছি গুরুত্বপূর্ণ যে খবর নিয়ে, সেটা হচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচন, যা শুরু হতে যাচ্ছে আগামীকাল 19 এপ্রিল। ভারতবর্ষের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত রাজ্যের প্রায় 102টি আসনে কিন্তু এই নির্বাচন, প্রথম দফার নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে আগামীকাল। এবং এই ভোট চলবে কিন্তু আগামী 1 জুন পর্যন্ত, অর্থাৎ গোটা দেশে ভারতের 18তম লোকসভা নির্বাচন 7 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট শুরু হচ্ছে আগামীকাল এবং শেষ হবে গিয়ে 1 জুন 7ম দফার ভোটের মধ্য দিয়ে। এবং চৌঠা জুন কিন্তু ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। এই যে 17টি রাজ্যের এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের মূলত 3টি লোকসভায় কিন্তু নির্বাচন হতে যাচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। পাশাপাশি দেখা যাচ্ছে যে তামিলনাড়ুর 39টি লোকসভা কেন্দ্র, রাজস্থানের 12টি, ইউপির 8টি, মধ্যপ্রদেশের 6টি, মহারাষ্ট্র, অসম, উত্তরাখণ্ডের 5টি করে, বিহার, অরুণাচল, মণিপুর, মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পন্ডিচেরিতে কিন্তু ভোট হতে যাচ্ছে। মোট আগামীকাল কিন্তু প্রথম দফার ভোটে 102টি আসনে কিন্তু নির্বাচন সম্পন্ন হবে। এবং এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভারতের জাতীয় নির্বাচন কমিশন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করেছে। এবং টেকনিক্যালি যেটা ব্যাপারটা এবছরে রাখা হয়েছে যে প্রত্যেকটা বুথে কিন্তু ওয়েবকাস্টিংয়ের রেকর্ডিংয়ের AI এর মাধ্যমে ওয়েবকাস্টিং কিন্তু রেকর্ডিং চলবে প্রযুক্তিগতভাবে, যে পুরো
পুরো নজরদারি কিন্তু ওয়েবকাস্টিং এর মধ্য দিয়ে কন্ট্রোলিং করা হবে। উত্তরবঙ্গে যেটা বলার বিষয়, গত 19-এর লোকসভা নির্বাচনে আগামীকাল যে কোচবিহার এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে যে ভোট হতে যাচ্ছে, সেই কোচবিহারের কিন্তু শীতলকুচি বিধানসভাতে পুলিশের গুলিচালনার ঘটনায় প্রায় কয়েকজন প্রাণ গেছিল, সেই জিনিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু পুলিশকে এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে কোন কোন পরিস্থিতিতে গুলি চালানো হতে পারে, গুলি চালানো করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে, সব কিন্তু নির্বাচন কমিশন পুরোটাই কন্ট্রোল করছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 1971 সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই 400 টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস বিএনপি পালন না করে অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। গ্রিসের রাজধানী এথেন্সে মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সবাইকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। জিয়া রহমানও এই সরকারের 400 টাকা বেতনভোগী কর্মচারী ছিল। সেক্টর কমান্ডার হিসেবে 400 টাকা করে বেতন এই সরকারের অধীনে সে চাকরি করত। অন্য সেক্টর কমান্ডারও 400 টাকা বেতন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধান শুকানোর খোলার দখল নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে 50 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের মান্নান মিয়ার সঙ্গে রশিদ মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুদলের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুরো গ্রামই দুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 15 জনকে আটক করা হয়। টানা 3 ঘণ্টা ধরে চলা সংঘর্ষে 50 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর 5 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে সরাইল, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একের পর এক সড়ক দুর্ঘটনা স্তব্ধ করে দিচ্ছে গ্রাম থেকে শহর। ঈদের আগে পরে 10 দিনে সড়কে ঝরল প্রায় 100 জনের প্রাণ। সকালে সুনামগঞ্জের দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এতে একদিনে 3 জেলায় প্রাণ গেল অন্তত 5 জনের। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। বন্ধু আর পরিবার পরিজন ছেড়ে অনন্ত অসীমে পা বাড়ালেন সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পী পাগল হাসান। স্বজনরা জানান, বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে গানের অনুষ্ঠান শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন এ সঙ্গীত শিল্পী। সকালে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও সাত্তার নিহত হন। একই গ্রামের আহত জাহাঙ্গীর, রূপন ও লায়েসকে পাঠানো হয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পাগল হাসান আমাদের সুনামগঞ্জ তথা সারা দেশের এবং বাংলা ভাষাভাষী পুরো বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় একজন শিল্পী, গীতিকার, সুরকার। তরুণ প্রবীণ সবার মনে ওনার গান জায়গা করে নিয়েছে। এ নিয়ে গত 3 দিনে সড়ক দুর্ঘটনায় অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে একদিনে প্রাণ গেছে 5 জনের। দুপুরে কিশোরগঞ্জের ভৈরব আঞ্চলিক মহাসড়কের কামালিয়ার চর এলাকায় বাস চাপায় 2 জনের প্রাণ গেছে। মোটরসাইকেলটা কোন দিকে আসছে বলতে পারি না, কিন্তু অন্য গাড়ি রূপতে চলে গেছে, কিন্তু ফাঁকা জায়গা ছিল, কেউ দেখছে না। বেলা 11টার দিকে গোপালগঞ্জ সদরের নীলার মাঠ এলাকায় মাটিবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে অটোরিকশা যাত্রী নজরুল ইসলাম নিহত হয়েছেন। এদিকে ঝালকাঠিতে গাবখান সেতু এলাকায় দুর্ঘটনায় নিহত 14 জনের প্রতি পরিবারকে 5 লাখ টাকা ও যারা পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের জন্য 3 লাখ এবং অন্য আহতদের জন্য 1 লাখ টাকা করে সরকারি সহায়তার কথা জানিয়েছে সদর উপজেলা প্রশাসন। এছাড়া দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। জিনিসটা হলো একটা অ্যাক্সিডেন্ট হইলে একটা জায়গায় পরিবর্তন হয়। বাংলাদেশে কত জায়গায় কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরিবর্তন হইতে গেলে যে আরেকটা অ্যাক্সিডেন্ট হবে না নিশ্চয়। সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগী পরিবারের সদস্য সহ সাধারণ মানুষের। সাইয়েদ মাহমুদ, RTV।
দখল আর দূষণে জর্জরিত রাজধানীর খালগুলো পরিণত হয়েছে মশার সবচেয়ে নিরাপদ আবাসস্থলে, ফলে বংশ বিস্তারও অনিয়ন্ত্রিত। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে প্রস্তুত রয়েছে হাসপাতালগুলো। আর বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ঢাকা মহানগরে যত খাল রয়েছে তার বেশিরভাগই এখন ময়লার ভাগাড়। বৃষ্টির পানি নির্গমনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মশা। রাজধানীর মশার অন্যতম উৎপত্তিস্থল এসব খালগুলোতে মাঝে মধ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও তা লোক দেখানো ছাড়া আর কিছুই নয় বলছেন নগরবাসী। একদিন আইলে সামান্য 8টা জায়গায় আর কি। বছরে একবার মনে হয় দেখছিলাম, গত বছর একবার, এরপর তো গত বছর, তারপরে তার 1-1.5 বছর দেখিনি। দখল আর দূষণে জর্জরিত রাজধানীর খালগুলো, ময়লা আবর্জনায় পরিপূর্ণ এসব খাল থেকেই প্রতি বছর কোটি কোটি মশার জন্ম হচ্ছে। মাঝে মাঝেই খালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলেও মশার বংশবিস্তার থামছে না। জনগণের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের উদাসীনতার বলি হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাই। কতক্ষণ কইরা জায়গা আবার ময়লা জায়গায় থেকে যায়। মশার কারণে তো এই যে বাচ্চাদের ডেঙ্গু হয়ে যায়। মশা, প্রচন্ড মশা এখানে। 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত যেখানে ডেঙ্গুতে মারা যায় 868 জন, সেখানে 2023 সালে এক বছরে মারা যায় 1705 জন। দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয় হাসপাতালে। রোগীর উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম অবস্থা হয় হাসপাতালগুলোর। গেল বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যন্ত্রপাতির সক্ষমতা বাড়িয়ে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত। তারপরে একটু অ্যাড অন আছে, যেটা বাড়তি আছে, সেটা হলো আমার আফরেসিস একটি মেশিন রেডি আছে, আর একটা জায়ান্ট আফরেসিস মেশিন তৈরি আছে, যার মাধ্যমে আমি রক্তের প্রতিটা কম্পোনেন্টকে আলাদা করে ফেলতে পারবো। ব্লাডের যে সিবিসি, যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়, সেই চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের আওতায় আমরা একটি মেশিন পেয়েছি, যে মেশিনটা এখন অলরেডি চালু। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু রাজধানী নয়, সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার বাইরে থেকে যেন এখানে না আসতে হয় সেরকম। এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা করার জন্য আমাদের চিকিৎসকরা একদম অভিজ্ঞ, তারা সব জানে। বাইরের চিকিৎসা হাসপাতালগুলোকে ওইভাবেই নির্দেশ দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, 3 স্তরের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসার বিকেন্দ্রীকরণ করতে হবে। বড় বড় হাসপাতালে মশক নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই। পুরো হাসপাতালকে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাসপাতালে কেন এই এডিস মশার জরিপের দল যাচ্ছেন না, পুরো হাসপাতালটাকে আপনার নেট দিয়ে ঘেরা করা দরকার। এভাবে যদি একদিকে মশক নিয়ন্ত্রণের কাজ এবং চিকিৎসার বিকেন্দ্রীকরণটা ঘটে, তাহলে আমাদের চট করে হয়তো রোগী কমবে না, কিন্তু মৃত্যুর হার এখন যা আছে পৃথিবীর ভিতরে সর্বোচ্চ, এই মৃত্যু হারটা কিন্তু অনেক কমে যাবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। জোরে সোরে চলছে কাউরান বাজার সরিয়ে নেওয়ার কাজ। যাত্রাবাড়ি ও গাবতলীতে ইতিমধ্যে আড়তদারদের দোকান বরাদ্দ দেওয়ার কাজ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে না গেলে নতুন জায়গার বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন মেয়র। গাবতলীতে যেতে না চাইলেও যাত্রাবাড়িতে আপত্তি নেই ব্যবসায়ীদের, সেক্ষেত্রে রয়েছে সুনির্দিষ্ট প্রস্তাব। সব ঠিক থাকলে চলতি মাসেই কাঁচা বাজার খালির কাজ শুরু হচ্ছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন জাহিদ রহমান, ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। শত বছরের পুরনো কারণ বাজার সরিয়ে নেওয়ার ঘোষণা এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘোষণা আসলেও শেষ মুহূর্তে আলোর মুখ দেখেনি সরিয়ে নেওয়ার কাজটি। তবে এবার 28 মার্চ কারণ বাজারে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় সরানোর মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। কারণ বাজারের 176টি পাইকারি দোকান গাবতলীতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেখানে মূলত উত্তরবঙ্গ থেকে আসা পণ্যের জন্য পাইকারি আড়তের কথা বলছে ডিএনসিসি। তবে ব্যবসায়ীরা যেতে চান যাত্রাবাড়িতে। বরাদ্দের বিপরীতে কারণ বাজার দিবে, ক্ষতিপূরণ বাবদ আমাদেরকে যাত্রাবাড়িতে স্থানান্তর করবে এবং যাত্রাবাড়িতে উপযোগী পরিবেশ কিংবা আপনার বিল্ডিংয়ের অবয়ব কি হবে, একটা আড়তের অবয়ব, ওইখানের রাস্তা যে লাগবে চতুর্পাশে, এই বিষয়গুলি লিখিত প্রস্তাবনা দিয়েছি। কিন্তু আমরা পুনর্বাসনের জন্য যাত্রাবাড়ি এবং গাবতলী দুটেই দেখছি। যাত্রাবাড়ি যে যাবে ওই দোকান কিনে এখনো কমপ্লিট করা হয় নাই। আমরা সঠিকভাবে পুনর্বাসন করেই তাদেরকে স্থানান্তর করা হবে। যাত্রাবাড়িতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্মিত মার্কেটটি দীর্ঘদিন পড়ে আছে অবহেলায়। সেখানে দক্ষিণাঞ্চল থেকে আসা পণ্যের জন্য আড়তের আন্ডারগ্রাউন্ডে যাদের বরাদ্দ মিলবে তাদের জন্য 90 স্কয়ার ফিট বেশি থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তরের মেয়র। একটা নির্দিষ্ট সময় থাকবে, ওর মধ্যে না গেলে
ওই বরাদ্দ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তখন কারণ বাজারও হারাতে হবে, সাথে সাথে যেখানে দোকান বরাদ্দ দিব সেটাও কিন্তু হারানো যাবে। সুতরাং আমরা চাই না যে কেউ সবকিছু হারায় ফেলুক। আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি। অবশ্যই কারণ বাজার সরবে এবং ওইখানে লোকজন একটা আলোর মুখ দেখবে। কাঁচা বাজারের পর পর্যায়ক্রমে মার্কেটের অন্যান্য দোকানও সরিয়ে নেওয়া হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জাহিদ রহমান, RTV, ঢাকা। ইউক্রেনের চেরনিহিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন 17 জন, আহত হন আরও অর্ধশতাধিক মানুষ। বুধবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়ান সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে চেরনিহিভ শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি 8তলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে কাল ভোট অনুষ্ঠিত হবে। তবে এই ভোটাভুটিতে বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ কাল বেলা 3টার দিকে খসড়া প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভোটাভুটি হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। অন্যদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। মূলত ইরানকে চাপে ফেলার জন্য বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুতি নিচ্ছে ইইউ। ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী। আবাহনীর জয় লিগে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালের বিপক্ষে 10 উইকেটে। এছাড়া রূপগঞ্জকে 67 রানে হারিয়েছে শাইনপুকুর ও প্রাইম ব্যাংক 141 রানে জিতেছে গাজী টায়ার্সের বিপক্ষে। মিরপুরে শেখ জামাল আগে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলিং তাণ্ডবে মাত্র 88 রানে গুটিয়ে যায়। আবাহনীর পক্ষে শরীফুল ইসলাম 35 রানে 4টি উইকেট শিকার করেন। তাসকিন ও তানভীর 2টি করে এবং তানজিম সাকিব ও মুসাদ্দেক 1টি করে উইকেট নেন। জবাবে কোনো উইকেট না হারিয়ে 10 ওভার 2 বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। নাইম শেখ 53 ও ইনামুল বিজয় করেন 37 রান। পাঁচ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। টি-20তে দুদলের 39 দেখায় পাকিস্তানে 21 জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় 17 ম্যাচে। একটি ম্যাচ ছিল ফলশূন্য। ঘরের মাঠে পরিসংখ্যান কাজে লাগিয়ে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেতে চায় বাবর আজমের দল। তবে টি-20 বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না নিউজিল্যান্ড। তাই এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ব্ল্যাক ক্যাপস বাহিনীও। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।